এবং রাত 10:30টার পর আমি নিজের চোখে দেখেছি 8টা পর্যন্ত অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানটা। আর ওর মারা যাওয়ার ঘটনা মানে জলে ডুবে যখন তোলা হলো তখন 10টা 21, রাত 10টা 21। সিসিটিভি ক্যামেরা বাড়া, 13,000 ছাত্রছাত্রী ওখানে, তার মধ্যে 50-60 জন বিশৃঙ্খল মাত্র। এতে কন্ট্রোল করা যায় না? না, কন্ট্রোল করতে পারে না। স্বপ্নদীপকে এর জন্যই 2 বছর আগে মরতে হয়েছিল। না পুলিশ ঢুকবে না, তা তোরা চালাতে পারবি না, পুলিশও করবে না, মরবে মানুষ, খুঁড়ে ঘুরিয়ে যাবে। সেই অবস্থায় টয়লেটটা অন্ধকারে, মানে সিসিটিভি ক্যামেরা আওতার বাইরে, ভাঙার কাছে যাবার কথা নেই, কিন্তু খুব ঠান্ডা মতো বুঝতে হবে ওখানে গেছে। ও যখন ওয়াশরুম থেকে বেরোচ্ছে, চাওয়া পাওয়া, প্রেম, আবেদন, নিবেদন, হৃদয়ের বিনিময়ে কত কি থাকে না, প্রতিহিংসা, কোনো বিশেষ জিজ্ঞাসা, অনেক কিছু থাকে ছেলে মেয়েদের মধ্যে, অন্যদের মধ্যে। ছেলে একটি মেয়ে 10:30টার সময় জড়িয়ে আছে একেবারে, কত বড় ওরা সিটি আমাদের দেখি জড়াচ্ছে। একটি মেয়ে দেখি না হাফ প্যান্ট পরে, আর উপরে একটু ছোট্ট মতো কাপড়, পুরো বডি খোলা, এসে আমরা তো চেয়ারে বসা, যে টেবিল আছে টেবিল বলেছে পসিবল। তাকে জিজ্ঞেস করা হলো এই ড্রেস করে, আমি বললাম এই ড্রেস করে তুমি এখানে আসছো কেন? বলছি এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালচার। আমি বের করে দিচ্ছি আমাকে, এটাকে বের করে বেরো। 10:30টা নাগাদ বা 10টা প্লাস বাজে, ফেদার টাচ বলে কথা, পালকের মতো জাস্ট ঠেলে দিয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। ফের শিরোনামে যাদবপুর, আর এই যাদবপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। একটি ছাত্রী, ইংরাজি বিভাগের ছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী, তার এই নির্মম পরিণতি স্বভাবতই আমাদের বিচলিত করেছে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত রাজ্যপালের প্রতিনিধি, প্রধান শিক্ষক কাজী মাসুম আক্তার। নমস্কার কাজীদা, ইমেজ বেঙ্গলে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। কাজীদা, আবারও একটা দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হতে হলো। আমরা দেখলাম যে সেই আবার শিরোনামে চলে এলো যাদবপুর। না, ওর বাবা মা তাৎক্ষণিক যে রিয়াকশন ছিল সেটা অভিযোগ করার মতো ছিল না। খুব ঠান্ডা মতো বুঝতে হবে। যেদিনে অনামিকা ডুবে মারা গেল, ডুবে গেছে বলে অভিযোগ আর কি, মারা গেল, সেই দিনই আমি আমার নিজস্ব একটি পোর্টালে আর কি বক্তব্য রেখেছিলাম। তাতে আমি একটা বিশেষ কথা বলেছিলাম। আজকে দেখছি 2 দিন পরে ঠিক ওই কথাটাই বলার চেষ্টা করছে কি জানি না, ওর বাবা মা বলছে আর কি সেটা, কিন্তু আমি বলেছিলাম, রাজ্যকেও বলেনি। কারণ পোস্টমর্টম হওয়ার পর যে রিপোর্ট এসছে তাতে বলা হয়েছে যে কোথাও ক্ষত চিহ্ন নেই, উন্ডেড নেই, কিছু নেই, সিম্পলি ডুবে মারা গেছে। কিছু আলোচনা যাদবপুরে করেছি, কেউ কিছু বলতে পারেনি, কোনো সূত্র দিতে পারেনি। তবে আমি কিভাবে কোনটা দিয়ে পড়েছে খবরটা দিয়েছি, যারা প্রত্যক্ষদর্শী তার সাথে কথা বলেছেন, তা থেকে আমার যে বদ্ধমূল ধারণা হয়েছে, আমার মনে হয় রাজ্যকে ভেবেছে, যাই না, ওটা আমি ভেবেছি, কিন্তু আমি জানি না ওর বাবা মা আমার ভাবনাতে, যেটা তরশু বলেছি, এটা ভাবনা পালিত হয়েছে কিনা, হঠাৎ করে খুনের মামলা করছে কেন আমি জানি না। আমি বলেছি কি বলুন না, আমি বলেছি যে 8টা পর্যন্ত অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানটা। আর ওর মারা যাওয়ার ঘটনা মানে জলে ডুবে যখন তোলা হলো তখন 10টা 21, রাত 10টা 21, তাহলে 2 ঘন্টারও বেশি অতিরিক্ত সময় ধরে অনুষ্ঠান হয়েছে। যাদবপুরের একটা ঐতিহ্য একটা অংশের ছাত্রছাত্রীর কাছে আছে, দ্বিতীয় হন নাম মহত্তারি গাঁজা। বহিরাগতরা আসবে, অসভ্যতা করবে, মারপিট হবে, ওস্তাদি হবে, প্রচুর অভিযোগ আমার কাছে রয়েছে। আমি চ্যান্সেলর নমিনি হওয়ার পর যাদবপুরের প্রচুর ছাত্রছাত্রী আমাকে ডাইরেক্ট চিঠি করেছে, আমিও রাজ্যপালকে ডাইরেক্ট চিঠি করেছি, বারবার, একবার নয়। আমি আগে ভিসি যিনি ছিলেন ডক্টর ভাস্কর গুপ্তা, বারবারও চিঠি করেছি যে রক্ষী বাহিনী বাড়ান, প্রোটেকশন বাড়ান, সিসিটিভি ক্যামেরা বাড়ান। 13,000 ছাত্রছাত্রী ওখানে, তার মধ্যে 50-60 জন বিশৃঙ্খল মাত্র। এতে কন্ট্রোল করা যায় না? না, কন্ট্রোল করতে পারে না। তারাই বাকিদেরকে প্রভাবিত করে। বাকিরা যদি তাদের রায়ে না মেলায় তাদের উপর টর্চে চালায়। বলে অনেক ছেলে বিভ্রান্ত, আবার কম বয়সী তো না, অনেকে দাদা হয়ে যায়। বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছে কিন্তু বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয় কন্ট্রোল করে, হোস্টেলে কি মস্তানি করে। বইরা কিন্তু কিছু গুন্ডা বদমাস নোংরা লোক বিশ্ববিদ্যালয় রাত 11টা পর ঢোকে, 10টা পর ঢোকে।
এবং রাত 10:30টার পর আমি নিজের চোখে দেখেছি ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেলে ছেলে মেয়েরা হোস্টেল থাকে, তারা বাইরে বেরিয়ে আসে, একে অপরের সাথে হাত ধরে ঘুরে বেড়ায়। হোয়াট ইজ বিন রাইট? এটা কোন ডিসিপ্লিন হতে পারে? আমি ভিসিকে বলেছি, প্রভিসিকে বলেছি, ডিনকে বলেছি, রেজিস্ট্রারকে বলেছি, গোটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি, এটা বন্ধ করুন, একটু মেরুদণ্ড সোজা করুন। স্বপ্নদীপকে এর জন্যই 2 বছর আগের মধ্যে হয়েছিল। আমি স্বপ্নদীপের কথা মূলত আমি 1 বছর আগে ওখানকার চ্যান্সেলর নমিনি হওয়ার পর স্বপ্নদীপ জায়গায় র্যাগিং করে মারা হয়েছিল। সবচেয়ে বেশি হচ্ছে আমি বিশৃঙ্খলা দূর করার জন্য তোমরা যদি খোঁজ নাও, এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হবে সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি, এক্সিকিউটিভ কাউন্সিল, সবচেয়ে বেশি হচ্ছে আমি বাইরে থেকে যাই। কারণ আমার মনে হচ্ছে এগুলোকে পরিবর্তন করতে হবে। আমাকে বিশ্ববিদ্যালয় বলেছে স্যার পুলিশ ডাকা যাবে না। না, পুলিশ ডাকবেন, যেখানে ল অ্যান্ড অর্ডার প্রশ্ন, আমরা কি ল অ্যান্ড অর্ডার মেনটেন করবো? শিক্ষকদেরকে ভিসিকে সারা রাত ধরে বসিয়ে রেখে দেয়, মিটিং এর মধ্যে আটকে রেখে দেয়, এটা ঐতিহ্য কেন? এটা কি পৃথিবীর বাইরে নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়? এটা কি মহাপুরুষ নাকি? যেখানে ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন সিকিউরিটিকে ধরে মারে, ধাক্কা দেয়, দেখেছি আমি এটা। আমাদের শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়ে যাচ্ছিল, তার গাড়ির চাকার তলা একদিন পড়ে গেছিল ছেলে, দুর্ঘটনা ঘটে যেত, জানি। এবং এই ঘটনা ঘটবে আমি জানতাম আগে থেকে, কিন্তু ভিসি আমার কথা শোনেনি, নিজে থেকে কি করেছে সব, তাকে ভিসি পদ হারাতে হয়েছে অবশ্য। না স্যার পুলিশ রাখা যাবে না, রাজ্য সরকার বলেছে যে পুলিশ কমিশনের পক্ষ থেকে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু পুলিশ পোস্ট করা হোক, ডিপ্লয় করা, ক্যাম্প টাইপের পুলিশ পোস্ট করতে দেয়নি। বিস্ময়কর। না পুলিশ ঢুকবে না, তা তোরা চালাতে পারবি না, পুলিশও করবে না, কাজে হবে। এবার ওই দিনও আমার যতটুকু মনে হয় একটা ছেলে মেয়েদের টিম, সাংস্কৃতিক অনুষ্ঠান, পার্টি, পার্টি মানে মদ, মদ মানে তাড়ি, তাড়ি মানে গাঁজা, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান না পার্টি, সেটা নিয়ে আপনার কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা অনুষ্ঠান, বাউল গান টান সব ছিল। তার সাথে তো ওগুলোর সাথে এগুলো তো থাকবে, ভাইস ভার্সা। আমি ধরে নিচ্ছি মদ তাড়ি গাঁজার আসরে মেয়েটি ছিল, আমি ধরে নিচ্ছি মদ তাড়ি গাঁজার আসরে মাদক সেবন মেয়েটি করেছিল, ধরে নিচ্ছি। আমার নাও করতে পারে, করেছিল ধরে নিচ্ছি। সেই অবস্থায় টয়লেটটা অন্ধকারে, মানে সিসিটিভি ক্যামেরা আওতার বাইরে, ঠিক আছে। কলকাতা হাইকোর্ট আগস্ট মাসের, মানে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে আগস্ট মাসে, এবং অর্ডারের পরিপ্রেক্ষিতে আগস্ট মাসে, মানে গত মাসে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়েছে। একটা প্রসঙ্গত বলে রাখি, আমি রাজ্যপালকে বারবার চিঠি করেছি, ভিসি যদি না থাকে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ডাকা যায় না, কারণ ভিসি হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান। এবার এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং না হওয়া মানে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম স্তব্ধ হয়ে যাওয়া, হয়ে গেছে স্তব্ধ। তৎকালীন যিনি ভিসি ছিলেন ডক্টর ভাস্কর গুপ্ত চলে যাওয়ার পর 5 মাস 6 মাস চলে গেছে, একটা মিটিং হয়নি। এবার আমি যেতে পারছি না, মিটিং হলে তো আমাদের কি করতে যাবো? আমি ওদের মনিটরিং কমিটির চেয়ারম্যান, সিদ্ধান্ত নিতে পারছি না। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল 70টা সিসিটিভি ক্যামেরা লাগানোর মতো, 70 লক্ষ টাকা। আমি মিটিংয়ে ছিলাম এই আগস্ট মাসে, আমি বললাম যে 70টা সিসিটিভি ক্যামেরা 70 লক্ষ টাকা লাগবে, 5 সিসিটিভি ক্যামেরা 1 লক্ষ, অত্যন্ত বেশি। ওয়েবেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রতিবাদ করেছি, দ্রুত সিসিটিভি ক্যামেরা লাগানো, আর কম টাকা লাগানো, বেশি টাকা চলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের টাকা নষ্ট। দেখে এই প্রসঙ্গে পড়ে যাচ্ছে, সিসিটিভি ক্যামেরা কিন্তু এখনো লাগানো যায়নি, লাগানো দরকার ছিল, আগেই দরকার ছিল বেশি করে। শুধু সিসিটিভি ক্যামেরা লাগালে হবে না, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে, কারা দেখছে ওগুলো সব, তারা ঠিক রিপোর্ট দিচ্ছে তো। কারণ হচ্ছে ওপেন এয়ার একটা, কি বলে যাই না, ভুলে গেছি নামটা, ওপেন এয়ার অডিটোরিয়াম, মানে খোলা একটা অডিটোরিয়াম আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মনিটরিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমি ইন্সপেকশন করছিলাম বিভিন্ন বিল্ডিং গুলোকে আমার টিম নিয়ে, যাতে ইংরেজি বিভাগের প্রধানও ছিলেন, ওই যে ইংরেজি বিভাগের কথা বলছো তোমরা, আরো অনেকে ছিলেন। দেখলাম ছেলেমেয়েরা ওই ওপেন এয়ার থিয়েটার না কি বলে ওটা, আর কি একটা বড় স্টেডিয়াম টাইপের, সেখানে যে ওই উপরে যে কার্নিস গুলো আছে, যে লোহার বিম গুলো আছে, বিমের উপরে গিয়ে সিগারেট বিড়ি খাচ্ছে, মানে উপরে উঠে গিয়ে ওইসব ওই
ওই সব ধরে টরে আর কি, ওই কিছু ইট পাথর ধরে ধরে উপরে উঠেছে আর কি। পড়ে যাবে তো, মারা যাবে তো, কেউ ঠেলে দেবে তো। আওয়াজটা দিয়ে নামানো হলো, জিজ্ঞেস করলাম সিকিউরিটি কি করে হলো, বলছে আমরাও প্রতিবাদ বলেছি, ডিপার্টমেন্টকে জানিয়েছি, কেউ কিছু অ্যাকশন নেয়নি, অত মৃত্যু চাই। অনেক দত্ত বলে একটি ছেলেকে এই কিছুদিন আগে পর্যন্ত, মানে সর্বদ্বীপের ঘটনার পর 6-7 মাস আগে, 6-7 মাস আগের কথা বলছি, দিনের পর দিন নাকি সে সুইসাইড করতে যাচ্ছিল ছেলেটি, আমার কাছে আসে। আমি তার আবেদন নিবেদন, তার মায়ের আবেদন নিবেদন আমার কাছে আছে, সব নিয়ে মিটিংয়ে প্লেস করি, ছেলেটি মারা যাবে, ওর কথা শুনুন, ওকে ঠান্ডা করে, আমাকে দেবতার মতো মানে ছেলেটি। অনেক দত্ত নাম বলে দিলাম। অবশেষে ওর মা বলে, স্যার আপনি কতটা, আপনি তো বাইরে থাকেন, কতটা দেখবেন, কেউ দেখছে না স্যার। অনেক দত্ত করে মা নিয়ে গিয়ে দিল্লিতে কথা ভর্তি করে দিয়েছে, যাদবপুর থেকে নিয়ে। আমি একটু উদাহরণ দিলাম। তো এই যে মেয়েটি অনামিকা, আমার মনে হয় মেয়েটি আমাকে চাটা খাইয়েছে আর কি তো একবার, কারণ ওখানে ইংলিশ বিভাগের অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়। তো আমি ওকে দেখেছি যতটুকু মনে হয় আর কি, মেয়েটি বেশ হাসি খুশি মেয়ে মনে হয়েছে আর কি। আর ওই মত্তারি গাঁজাটা কমন সবাই খায়, মানে ওই একটা টিম খায়, সবাই বলবো না, টিম। আমার মনে হচ্ছে ওই দিনে ও ওখানকার যে টয়লেট আছে, লেডিস টয়লেট, ওই দিকটা সেই দিকে আমাদের এখতিয়ারের বাইরে, ওটা ঘেরা ছিল, ঝিলটার পাশটা ঘেরা ছিল, কিন্তু একটা জায়গায় একটু ভাঙার মতো ছিল, ঘেরাটা কম ছিল বা ছিল না, ঠিক ওই জায়গা থেকে পড়েছে। ঠিক আছে, ভাঙার কাছে যাবার কথা নেই, কিন্তু খুব ঠান্ডা মতো বুঝতে হবে ওখানে গেছে কোনো কারণে, আর পড়ে গেছে। পড়ে যাওয়ার দুটো কারণ থাকতে পারে, এক হচ্ছে বেকায়দায় পড়ে যাওয়া, দুই হচ্ছে মাদক সেবন করে ভারসাম্য ছিল না, ঠিকঠাক পড়ে যাওয়া। আমার দুটি সঠিক বলে মনে হচ্ছে না, আমার অন্য সঠিক বলে মনে হচ্ছে, এটা হয়ে থাকে। আমার মনে হয় ও যখন ওয়াশরুম থেকে বেরোচ্ছে, চাওয়া পাওয়া, প্রেম, আবেদন নিবেদন, হৃদয়ের বিনিময়ে কত কি থাকে না, প্রতিহিংসা, কোন বিশেষ জিঘাংসা, অনেক কিছু থাকে ছেলে মেয়েদের মধ্যে, অন্যদের মধ্যে। বহিরাগত কেউ ছিল কিনা, বহিরাগত কোনো দাবি দেওয়া ছিল কিনা, বহিরাগত ঢোকে তো, তারা তো ওখানে বিভিন্ন প্রেম, আই লাভ সব চালায়। আমি একদিন দেখছি এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়ে গেছে 10:30, আমি ভিসি, প্রভিসি, ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড যারা মেম্বার আর কি বেরিয়েছি, ভিসি দাঁড়িয়ে আছে, ভিসি আর আমাদের সামনে একটা ছেলে একটি মেয়ে 10:30 সময় জড়িয়ে আছে একেবারে, কত বড় ওরা সিটি, আমাদের দেখি জড়াচ্ছে। একদিন দেখি না আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হচ্ছে, সেই মিটিং এর মধ্যে আমরা আমাদের নির্দেশ না মেনে গায়ের জোর ঢুকে গেছে কিছু ছেলে মেয়ে, তাদের দাবি দেওয়ার নামে ওই করতে। একটি মেয়ে দেখি না হাফ প্যান্ট পরে, আর উপরে একটু ছোট্ট মতো কাপড়, পুরো বডি খোলা, এসে আমরা তো চেয়ারে বসে আছি, টেবিল আছে, টেবিল উপরে বসবো, তাকে জিজ্ঞেস করা হলো এই ড্রেস করে, আমি বললাম এই ড্রেস করে তুমি এখানে কেন, বলছি এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালচার, আমি বের করে দিচ্ছি আমাকে, মেয়েটিকে বের করে বেরো, বের করবো একদম, অন্যদের সাহস হচ্ছে না বলা, এই হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর এই হচ্ছে কাজী মাসুদ। আমার যেন মনে হচ্ছে অনামিকাকে যখন 10:30 নাগাদ বা 10টা+ বাজে, ফেদার টাচ বলে কথা না, পালকের মতো জাস্ট ঠেলে দিয়েছে কেউ, ছেড়ে দিলে কিন্তু পোস্টমর্টমে চোট দেখা যাবে না, মানে টিপে দিয়েছে, মেরে দিয়েছে, ঘুষি মেরেছে, এসব কিচ্ছু দেখা যাবে না, পোস্টমর্টমে ধরা পড়বে না ওটা। একটা মেয়ে যদি টালমাটাল থাকে যেটা, তাকে ঠেললে এমনি পড়ে যাবে, যদি টালমাটাল নাও থাকে। আমি ধরে দিচ্ছি ওই অনামিকার বাবা বলে না আমার মেয়ে মত্তারি খাইনি, ও খায় না, হতে পারে, আমি দৃশ্য আমি যাই না, তারপরেও তো ঠেলে দেওয়া যায়, সুস্থ মতো ঠেলে দেওয়া যায়। যে মেয়ে সাঁতার জানে না সে অত জলের ধারে যাবে কেন, কমন সেন্স কি বলে, আর গেলেও যেখানটা ঘেরা নেই, ব্যারিকেড নেই, ওখানটা যাবে। আর যদি ব্যারিকেড পাশ দিয়ে তার ব্যারিকেড হয়ে যেত, ব্যারিকেড ভাঙার খবর নেই, মানে ঝিলে চারিদিকে ঘেরা আছে, স্ট্রাকচার দেওয়া আছে, ঘেরা কাটে ওই বিভিন্ন কঞ্চি টঞ্চি দিয়ে বা কি সব বলে বাঁশটা কেটে ঘেরা আছে। যদি ও পড়ে যায় তাহলে তো বাঁশ টাঁশ স্ট্রাকচার নিয়ে পড়ে তলায়, যেটাতে ঘেরাকে ব্যাকারির মতো করা আছে। ও যেখান দিয়ে পড়েছে সেখানটা কিন্তু স্ট্রাকচারটা ছিল না, আমি যতটুকু জেনেছি, ও ওখানটাতেই গেল,
ও সাঁতার জানে না। আবার নাকি কে বলছিল নাকি যে 10:30টার সময় নাকি ওদের মনে হয়েছিল ওই 10টার পরে আমরা খুব গরম হচ্ছে, চলো ওই পানা পুকুরে গিয়ে স্নান করি। এটা কোনো যুক্তি? মানে স্নান করার জায়গা পেল না, হোস্টেল ফোস্টেল গিয়ে স্নান করবে না, ওই মহিলা স্নান করবে। তাহলে মাথাও যাই না, সব কথা বিশ্বাস করি না। আমার ঘোরতর সন্দেহ ওটা হত্যা, ছেলে ফেলে দিয়ে হত্যা। ওরা জানতো যে এই মেয়েটিকে ঠেলে দিলে, জোরে ঠেলেছে বা আস্ত ঠেলেছে, হয়তো ওটা ডিপ ছিল, হয়তো একটু খুব বেশি জল ছিল নয়, কিন্তু যে সাঁতার যায় না তার নাক মুখ কিছুক্ষণ বন্ধ থাকলে মারা যাবে, স্বাভাবিক। ঠেলে দিয়েছে আমার মনে হয় আর কি, অন্য আঘাত না, ঠেলে দেওয়া। যেখানে ঠেলে দিলেই কাজ চলে যায় সেখান থেকে মারধর করতে যাবে কেন? আমার সন্দেহ এটা আর কি। আমার মনে হয় আমি গত 3 দিন আগে কথা বলার পর ওর বাবা মার মাথায় এটা ঢুকেছে, পোস্টমর্টমে যখন কোনো চোটচাট নেই তাহলে খুনের কথা বাবা মা ভাবছে কেন? মনে হয় আমি ভাবিয়েছি বা কেউ ভাবিয়েছে, হয়তো আমার মতো কথা আরো কেউ বলেছে, হয়তো পরে ওদের নতুন চিন্তা ভাবনা হয়েছে, হয়তো কারণ প্রথম দিকে অভিযোগ ছিল না কারো। আমার যেন ঘোরতর সন্দেহ ওটা ঠেলে দেওয়া হয়েছে, কেউ ঠেলে দিয়েছে, তাকে আস্তে করে ঠেলে দিয়েছে বা জোরও ঠেলতে পারে। তাতে তো পোস্টমর্টমে ধরা পড়বে না, ধরা পড়বে কি ঠেলাটা তো বেশি লাগে না তো। একজন ধরুন একদম পুকুরের গায়ে দাঁড়িয়ে আছে, তাকে ঠেলে দিল, বেশি কিছু লাগে না, সে পড়ে দম করে। ওটা উঁচু মতো তো, জলটা নিচে, একটু কোনো দিনে চোট টোট হয়েছে, ছিঁড়ে গেছে, বললে ছিঁড়ে যাবে তো, একটু ঘষা লাগবে তো একটু কথা। এইটা হলো ব্যাপার। আমার প্রশ্ন তা না, আমার প্রশ্ন হচ্ছে যাদবপুরের মতো একটা 5 স্টার বিশ্ববিদ্যালয়, গত বছর ঠিক এই সময় ন্যাক পিআর টিম এসেছিল বিশ্ববিদ্যালয়, আমাকে স্পেশালি ইনভাইট করে ডাকা হয়েছিল আমার মুখটা দেখানোর জন্য। দেশের যে একটা বিশেষ সম্মানীয় ব্যক্তি, আমি ওদের সাথে অনেক কথা বলেছিলাম, অনেক পজিটিভ আলোচনা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের নামই আছে, আগে থেকে ন্যাক র্যাঙ্কিং এ পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নম্বর পেয়েছে। সেই বিশ্ববিদ্যালয় কেন এমন হয় বুঝতে পারি না। আমি প্রত্যেককে দায়ী করছি, ওখানকার শিক্ষক সংগঠন, ওখানকার ছাত্র সংগঠন, ওখানকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রত্যেকে দায় আছে। ওখানকার শিক্ষক সংগঠন কি করছে বসে বসে? 50টা ছেলে মাতব্বরি করছে, আটকাতে পারে না, কোনো হতে পারে না। আমি তো বলছি, আমি যদি কোনো কারণে বিশ্ববিদ্যালয়ে এই দায়িত্বে থাকতাম, চাপড়া তুলে ছেড়ে দিতাম, আমি কিচ্ছু না, ওসব মস্তানি তাকে তুলে রাখবো। বিশ্ববিদ্যালয় মস্তানি করার জায়গা না, প্রচুর বিলিয়ন ছেলে মেয়ে আছে, বিশ্ববিদ্যালয় অসম্মানিত হচ্ছে। আসলে ওরা বিশ্ববিদ্যালয়ের মুখ নয়, বিশ্ববিদ্যালয়ের ট্যালেন্টের ছেলে মেয়েগুলো, ডেডিকেটেড ছেলে মেয়েগুলো মুখ। কিন্তু এমন একটা জায়গা তৈরি হচ্ছে বারবার করে, এই দূষিতরা মুখ হয়ে যাচ্ছে। স্বপ্নদীপকে 2 বছর আগে মেরে ফেলা হলো, ফেলে দিয়ে। যারা করলো তাদের মধ্যে কেউ কেউ প্রাক্তন হোস্টেলে আসতো। কেন আসতো? হোস্টেল থেকে আটকাতে গিয়েছিল, হোস্টেলের ওয়ার্ডেন তাকে নাকি মারার অবস্থা, তার বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছিল। করা যায়? কি পরিবেশ! কিছু কিছু অধ্যাপকদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিরোধানের অভিযোগ। কেন? এসব কি কি এটা? মেয়েরা বলছে আমরা মদ খাবো, কি করতে পারো করো, খাওয়ার টাকা দিবে করে দেবে, প্রকাশ্যে মদ খাবে নাকি? ঠেকগুলো তো মদের ঠেক। আমি কতবার দেখি মদের বোতল চারিদিকে ছড়িয়ে আছে। আমি বলেছিলাম এই যেখানে যেখানে মদ খায় সম্ভব ওখানে সিদ্ধ করবে না কথা, আর প্রত্যেক জায়গায় ডাস্টবিন রাখতে হবে যেখানে তুমি ময়লা পড়ে আছে। আমি বিস্মিত হয়ে যাই। সেই সবদিনের কথা যেটা বলছিলাম, আমি প্রথম একজনকে থেকে মিটিংই তুলেছিলাম যে অপরাধী ছেলেগুলোর বিরুদ্ধে কি পদক্ষেপ হচ্ছে। ওদের অ্যান্টি র্যাগিং কমিটি একটা প্রপোজাল জমা দিয়েছিল, শাস্তি প্রপোজাল, সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি। আমি টাকাতে চাপ দেওয়ার পর ওটা ইমপ্লিমেন্ট করে শোকজ করা ওদেরকে। কাদেরকে? যাদের বিরুদ্ধে অভিযোগ। ওরা আবার থ্রেট করেছে ছাত্রদেরকে, যখন সাক্ষী সংগ্রহ করা হচ্ছিল না, থ্রেট করেছে মাধবপ্রসব আর কি। যেই তাদেরকে শোকজ চিঠি পাঠানো হলো, ওর হাইকোর্টে চলে গেল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ স্টে অর্ডার দিয়ে দিল। মানে ভাবা যায়, র্যাগিং করে মেরে দেওয়া সেই ছাত্রের যারা অপরাধী তাদের শাস্তি হচ্ছে, আর হাইকোর্ট স্টে অর্ডার দিচ্ছে।
আমি তখন পরবর্তী এগ্রিকালচার মিটিং এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলকে বললাম, ঠিক আছে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছে, ডিভিশন বেঞ্চে চলুন। আমাকে ভিসি বললেন, না স্যার আমাদের অ্যাডভোকেট একটু অপদার্থ, বের করে দিন, আমরা পয়সা দিয়ে তো অ্যাডভোকেট রেখেছি, বের করে দিন তাহলে কেন, ভালো করে ঠিক করুন, অ্যাডভোকেট হওয়া হচ্ছে, আপনার ডিভিশন বেঞ্চ থেকে অ্যাপিল করুন। সত্যি বলছে 8 মাস হয়ে গেল অ্যাপিল করেনি, কিচ্ছু করেনি। বুঝলেন, মোটিভ বুঝে নিন, বিশ্ববিদ্যালয়ের মোটিভটা বুঝে নিন। বিপুল টাকা পয়সা খরচা হয়েছে, যেগুলো মিসইউজ হয়েছে আমি জানি। আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনিটরিং কমিটির চেয়ারম্যান করেছে গোটা বিশ্ববিদ্যালয়ের, মানে রাজ্যপাল মহোদয় আমাকে চ্যান্সেলর নমিনি করেছে, আর বিশ্ববিদ্যালয় আমার অ্যাক্টিভিটি দেখে আমাকে মনিটরিং কমিটির চেয়ারম্যান করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, এবং কিছু কাজও করেছে। বেশ কিছু ইঞ্জিনিয়ারকে দৌড় কাটিয়েছে, মানে সব হিসাবই দিচ্ছে, সব হিসাবই কাজ, কিন্তু মধ্যে কাজকর্ম স্তব্ধ হয়ে গেছে ভিসি না থাকার জন্য। আমি রাজ্যপালকে একটা চিঠি দিয়েছি যে ভিসি আনুন। বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে আমি বড় বড় রিপোর্ট পাঠিয়েছি রাজ্যপালকে, তার মধ্যে একটা রিপোর্ট বলে রেখে দিই, মানে যেগুলো অশান্তির জায়গা। আরে তোমাদের মাইন্ডসেট নিয়ে থাকলে হবে না। এই লাস্ট যে রামনবমী অনুষ্ঠান গেল, রামনবমী, আমি সেই বন্দা, আমি গোটা রাজ্যের রাম ভক্তদের বলি, আপনারা তো অনেক ওই করেন, এবিপি আছে, আরএসএস আছে, বিজেপি আছে, অনেক কথা বলেন না। রাম তো ওদের না, রাম সবার, পুরুষোত্তম রাম। যারা সনাতন ভারতবর্ষকে ভালোবাসে প্রত্যেকেরই রাম, যে ধর্মী হোক। বিশ্বাস থাকতে পারে দেবী দেবীতে, কারো নাও থাকতে পারে, সে প্রশ্ন আলাদা। ওখানে ইফতার পার্টি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, কেন হবে? ধর্মীয় অনুষঙ্গ হতো। তাহলে ইফতার পার্টি হওয়ার পরেই রামনবমীর যখন আবেদন করলো কিছু ছাত্র, তাদের আবেদন খারিজ করা হয়েছিল যে দেওয়া যাবে। তারা ফোন করে আমাকে, আমি তার থেকে তথ্য নিই, তাদের বলি তোমরা তৈরি হও, রামনবমী হবে ফার্স্ট টাইম। আমি টোটাল ব্যাপারটা রাজ্যপালকে চিঠি করি। আমি প্রভিসি তখন ছিলেন অমিতাভ দত্ত, তাকে 1 ঘন্টা ধরে টানা ফোন করেছি যে আপনি রামনবমী বাতিল করলেন কোন অধিকারে, ওকে বলুন। আমি তো চ্যান্সেলর নমিনি, আপনি আমার সাথে কথা বলেননি কেন? আমার সাথে কথা না বলা, রাজ্যপালের সাথে কথা না বলা, আমি ইকুয়াল টু রাজ্যপাল, আমি তোর প্রতিনিধি। আপনাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? কে আপনাকে ইফতার পার্টি করে সিদ্ধান্ত নিতে বলেছে বলুন? উনি বলেন সবাই চেয়েছিল তাই। আমি তো ঠিক হয়েছে ওটা, বলছি স্যার ভুল হয়ে গেছে স্যার, ওটা ঠিক হয়নি আমাদের, ওই ভুলটা করেছি, এই ভুলটা করুন, ওটা করতে হবে ভুল, এটা ভুল করুন। রামের পথে রাগ করে আপনাদের সব হবে, বড়দিন হবে, সরস্বতী পূজা হবে, ইফতার পার্টি হবে, শুধু রামনবমী হবে কেন? রাম কি ক্ষতিকর নাকি, ভয়ঙ্কর নাকি? এটা না হলে তো উল্টো জিনিস তৈরি হচ্ছে, দেখে যাচ্ছে, অশান্তি তৈরি হচ্ছে, অসহিষ্ণুতা তৈরি হচ্ছে। সবাইকে বারণ করে দিয়ে রামনবমী হবে, কেউ ডিস্টার্ব না করে, আমি থাকবো। আর রাজ্যপালকে চিঠি করেছিলাম, রাজ্যপাল অফিসিয়ালি জানিয়েছিল রামনবমী করুন। আমি ছেলেদেরকে বললাম তোর তৈরি প্যানেল করো, হলো। আমি সামনে নেতৃত্ব দিয়ে রামনবমী করিয়েছি, কাউকে নড়তে দিইনি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম রামনবমী এই কার্যে বান্দা। আমি ধর্মীয় মুসলমান, একে বলে উদারতা। ওখানে তিরঙ্গা যাত্রা করিয়েছি, আজাদ কাশ্মীরের পোস্টার গুছিয়েছি, করা যায় তো? আমি বিজেপি আর এস এস শিবসেনাকে বলছি ঝগড়া করে লাভ নেই, মানসিকতা ক্লিয়ার হতে হবে, হই হই করে কিচ্ছু হয় না। উদারতা টেকনিক্যালি করতে হবে, মুসলমানদেরকে অমুসলমানদের কথা ভাবতে হবে, অমুসলমানদেরকে মুসলমানদের কথা ভাবতে হবে, একেবারে ধর্মকে শ্রদ্ধা করতে হবে, মর্যাদা দিতে হবে। যখন বাংলাদেশের হিন্দু সমাজের সংখ্যালঘু হিন্দুরা ক্ষতিগ্রস্ত, তখন এপার বাংলার মুসলমানদের গর্জে উঠতে হবে। আবার এই ভারতবর্ষে যদি কোথাও মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়, আমি জানি সংখ্যাগুরু অংশের হিন্দুরা গর্জে ওঠে। একে বলে সাম্যতা, একে বলে সম্প্রীতি। যাদবপুরে ওই যে মিথ ভেঙে দেওয়া হয়েছে, ওই মিথগুলো ভুল। আমরা বামপন্থী, আমার নকশা থাকলে তো। আমার এই প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন, যে একটি মেয়ে এতটা ট্যালেন্টেড, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে সে মেয়েটি পড়াশোনা করছে এবং একটি মফস্বল থেকে উঠে এসেছে সেই মেয়েটি, সেই মেয়েটিকে সেই মেয়েটির মৃত্যু হলো। অন্যদিকে তার মৃত্যুকে ঘিরে ঠিক একইভাবে আমরা 2 বছর আগে যেটা দেখেছিলাম, স্বপ্নদীপ যেভাবে মারা গিয়েছিল, সেই র্যাগিং কাণ্ডে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল, তারা
ডিরেক্টলি বাম এবং অতিবামকে আক্রমণ করছে। এই আক্রমণের প্রসঙ্গটা তো ছেড়ে এই যে একটি অল্প বয়সী মেয়ের এই মৃত্যু, তার যে জীবন নষ্ট হয়ে গেল, তার বাবা মা যে সন্তানহারা হলেন, এই ঘটনা যে দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাচ্ছে, এর শেষ কোথায়? শেষ মুক্তি কোথায় আছে? মুক্তি কোথায় পাবি? মুক্তি আছে দায়বদ্ধতা। এই রাজনৈতিক লোকগুলো যারা হই হই করে কথা বলে, যারা চিৎকার করে কথা বলে, তারা কি সত্যি মুক্তি খোঁজে? এই 26,000 যে শিক্ষকদের চাকরি চলে গেল, তার মধ্যে কাঁকড়ও আছে, চালও আছে, তাই তো? আমি গত পরশু পোস্ট করেছিলাম, গতকালকে, সন্তোষ কুমার মন্ডল বলে একজন শিক্ষক মারা গেল। সে গত রবিবারে পরীক্ষা দেওয়ার কথা ছিল, শনিবার রাত্রে মারা গেছে। সে 6বার চিঠি দিয়েছিল হসপিটালকে, মরে যাবো, আমার যাই শরীর থেকে, পরীক্ষাটা দেবো, আমার বউ বাচ্চা সন্তান খেতে পাবে না, আমার বিরাট লোন, মারা গেল বেচারি। আমি এই তার পরিপ্রেক্ষিতে যে পোস্টটা করেছিলাম, আমি এটা খুঁজছি, সেই পোস্টার পরিপ্রেক্ষিতে ওই যোগ্য শিক্ষকদের কেউ কেউ কমেন্ট করেছে। তারা আমাকে গুরুদেব বলে লিখেছে, ধন্যবাদ জানিয়েছে। বলছে শেষ আশা তো আপনারাই। দেখুন, শুধু টেনশন বাড়ছে স্যার। বিপ্লব রায়, এই অপদার্থ সরকারের বিচারবতা সবাই আমাদের জীবনটাকে নরকে পরিণত করলো। সমাজে কোনো মানুষ পাশে থাকলো না, শুধু খিল্লি করলো, রাজনীতি করে চলে গেল। কেউ ভালো করেনি আর করবেও না, এটা নিশ্চিত। একমাত্র নেপালের মতো আন্দোলন দরকার, যেটার প্রস্তুতি জোর কদমে চলছে। দেখুন, মেসেজে লিখে পাঠিয়েছে, আমাকে লিখে পাঠিয়েছে, একাধিক শিক্ষক লিখেছে, শিক্ষিকা লিখেছে, কাঁপছে তারা। তারা বলছে রাজনীতি লোক রাজনীতি করে, যাদবপুর তাই হচ্ছে। এই রাজনীতি করার জন্য স্বপ্নদ্বীপের ন্যায় হয়নি। মাসুবাক্তার কোনো রাজনীতি করতে যায়নি, অনামিকও ন্যায় পাবে না, আর জি করো ন্যায় পাইনি। মালদাতে একজন মারা গেছে ডাক্তার, ন্যায় পাবে না। আর একজন স্বাস্থ্যকর্মী আজকে ধর্ষিত হয়েছে, ন্যায় পাবেন না। রাজনীতি পারবেন, ডেড বডি নিয়ে মিছিল করবে, টিআরপি খুঁজবে, কত পলিটিক্যাল টিম। এটাই সবচেয়ে বড় গোলাগার। যাদবপুরে রাজনীতি বিবিল করছে, যাদবপুরে বিশৃঙ্খলা বিবিল করছে, লাভ কি? যাদবপুরে রাজনীতি বিবিল করছে, চারিদিকে রাজনীতি। আর যাদবপুরের ল অ্যান্ড অর্ডার, বিরাচার ছেলে মেয়ে সব, ল অ্যান্ড অর্ডার সবচেয়ে দুর্বল। লাভটা কি হয়েছে? এটা আজকের গল্প নয়। সুরেন্দ্র দাস থেকে শুরু করে লাইন দেয় লোককে সারা রাত ধরে আটকে রেখে দেওয়া হতো। এটা বিশ্ববিদ্যালয়? আমি নিজে ভিসিকে বাঁচিয়ে বের করেছি, হাত দিয়ে বের করে ভয় কুতকুত করছে সবাইকে। কিছু ছাত্র ছেলে খেলা করে বসে বসে। আমি যাদবপুরকে বলছি পলিটিক্স করা বন্ধ করুন। শিক্ষক সংগঠন করছেন, ছাত্র সংগঠন করছেন, করুন। কারণ যাদবপুর ইলেকশন হয়নি কেন? এত পলিটিক্স। নির্বাচিত সংসদ থাকবে তো না? আমি বার্তাকে বলি, ওখানে নির্বাচিত সংসদ থাকবে, অসুবিধা কি আছে? ছাত্র সংসদ বলছি, নির্বাচিত ছাত্র সংসদ নেই কেন? উত্তর দিন। না থাকাতে আমরা সবাই রাজা, সবাই ওই করছে। আমরা যখন এগ্রিকালচারে মিটিং করি, 7-8টা ছাত্র সংগঠন ডেপুটেশন নেওয়া যায়, 7-8টা। যদি একটা সংগঠন থাকতো যারা সংসদ গঠন করেছে, আমরা তাদের কথা শুনতাম। হচ্ছে কি, চারিদিকে বিশৃঙ্খলা, আমরা সবাই রাজা। তাই পার্টি বন্ধ করুন। স্বপ্নদ্বীপের ন্যায় কেন হয়নি বুকের হাত রেখে ভাবুন। মাসুম আক্তার ভাবছে, আসুন সাহায্য করুন, হাত রক্ত করুন আমাদের, সবাই তো মরে যায়নি। আর অনামিকার মতো লোক আরো মরতে পারে, আরো কোথাও ঠেলে দিতে পারে। রাত 10:30টার সময় মদ খেলে তো এরকম হতেই পারে, তো খুব স্বাভাবিক। মদ খাবে, ঝিলে পড়বে, ডুবে মরবে, খুন হবে, রেপ হবে, শিরোদ্রমী হবে। বাইরের লোকেরা ঢুকছে, কি ভেবেছেন? কোথায় সব বসে আছেন? আপনারা পলিটিক্স করছেন, আর 10:30টার পর বাইরের লোক ঢুকে যাচ্ছে, আপনি আঙুল চুষছেন বসে বসে। আপনারা পলিটিক্স করছেন, ছেলেদের মেয়েদের হোস্টেলে যারা প্রাক্তনী, তারা ঢুকে গিয়ে মস্তানি করছে, ছেলেদের মারছে,
আর ওয়ার্ডেন আমাদের কাছে এসে বলছে, স্যার আমি আটকাতে গেলে আমার বিরুদ্ধে চুরির মামলা দিয়ে দিচ্ছে, ভয় তত্তর কামছে, তত্তর করছে। এটা হতে পারে? কাজী মাসুম আক্তার গেছে, একটু হাত শক্ত করুন, বেরিয়ে আসুন। অনেক অধ্যাপকেরা ভয় দেখে কুতকুত করে, আসুন, ভয় পাচ্ছেন না তো? ভয় অস্থির সবাইকে। এত ভীরুতা কাপুরুষতা নিয়ে একটা শুধু শিক্ষিত লোক না, শিক্ষিত লোকদের সাহসিকতা বেরোনো সোজা করতে। আমি অধ্যাপক বিরাট জ্ঞানী, ভয় কুত 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 করছি, বিশ্ববিদ্যালয় চালাতে পারবে না। আমি পরিষ্কার বলছি, আমি রাজ্যপালকে বলেছি সাহসী একটা ভাইস চ্যান্সেলর দিন, যার মেরুদণ্ড আছে, যে নিজের চোখ দিয়ে দেখে, নিজের কান দিয়ে শোনে, কোন মাতব্বরের চোখ কান দিয়ে শোনে না, এমন ব্যক্তি দরকার আছে। দেখি আগামীতে হয়তো শিখবে, আশা করতে পারা যায় তো, আশায় রইলাম। আর যারা শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র, বিরাট ছাত্র, তাদের বলি তোমরা এসো, তোমরা হাল ধরো, তোমরাই তো আগামী, তোমরাই তো ভবিষ্যৎ। ধন্যবাদ।